এবার তার মানে যদি এই হয় যে আমার ইমেজ খারাপ হওয়া হবে, তার মানে যদি এই হয় আমি জাজড হব হবে, কিন্তু আমি জানি কেন, কি কারণে, কোন জিনিসটা আমি করেছি, কেন করতে হয়েছে, কিভাবে দাঁতে দাঁত চেপে, আবার শব্দের ব্যবহার করছি, লড়াই করেছি, এবং কিভাবে দাঁতে দাঁত চেপে অপমান সহ্য করেছি এবং অপেক্ষা করেছি। মানে জন্য আমি এটা করেছি, সদ্যজাত সন্তানের জন্য। এইটা কি মানে তার সবটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া, সেটা মানে এটা ঠিক? ভিকটিম কার্ড কিনা সোজা করে বলো না। আমার সঙ্গে ফেডারেশনের লড়াইয়ের সঙ্গে আমার প্রচারে যাওয়ার কোনো যোগ নেই। এবার অফকোর্স সেটা কি কারো শুনতে ভালো লাগে? রুদ্র শুনতে সেটা ভালো লাগেনি। আবার রুদ্র এমন জায়গায় বহু জায়গায় আমার সম্বন্ধে এরকম কথা বলেছে, হয়তো জনসমক্ষে বলেনি, এটা আমি যখন খবর পেয়েছি আমার শুনতে সেটা ভালো লাগেনি। বা তার মানে কি এই যে আমাদের 25 বছরের বন্ধুত্বের নাড়ি একদম একবারে কেটে যাবে? ওরকম হয় না। এই মুহূর্তে যা সময়, তাতে সরকার বদল, ওয়েদার বদল, এবং সকলে বলছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও বদলে গেছেন পুরোপুরি। আপাতত আবার হাওয়া বদল নিয়ে আমরা কথা বলছি, এবং সত্যি পরমব্রত চট্টোপাধ্যায় পুরোপুরি বদলে গেছেন। কিরকম বদলে গেল? আমার ব্যক্তিগত মানুষ হিসেবে বদলে গেছেন অনেকটা, বিশেষ করে সন্তান জন্মের পর থেকে অনেকটা। আমি চিরকাল ঈশ্বর বিশ্বাসী ছিলাম, কিন্তু সেটা বহিঃপ্রকাশ ঘটতে আরম্ভ করেছে গত 2-3 বছর ধরে। এবং আমার যা বিশ্বাস, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, সেটা একই আছে, কিন্তু সেটার সঙ্গে আমি আমার ঈশ্বর বিশ্বাসটাকে আলাদা রাখি। আমার মনে হয় আমরা উপমহাদেশে আমরা নানা ধর্ম, নানা বিশ্বাস নিয়ে বাঁচি। প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা আস্থার নিজস্ব বিশ্বাসের জায়গা আছে, এবং সেটা প্র্যাকটিস করার মধ্যে কোনো দীনতা থাকা উচিত না, বা সেটা প্র্যাকটিস করার মধ্যে কোনো বাধা, বা সেখানে আমাকে কি কম প্রগতিশীল লাগলো এটা ভাবাটা একটা সময় হয়তো সেটা আমরা মানে করেছি। আবার কেউ যদি মনে করেন তিনি প্র্যাকটিস করবে না, সেটা তার চয়েস হওয়া উচিত। আর আমি মনে করেছি, বা আমি মনে করি যে সেটা সেটা লুকোনোর কিছু নেই, আমি যে ঈশ্বর বিশ্বাস করি সেটা। তো সেই কারণে যেটা যার চয়েস হওয়া উচিত সেইভাবেই সেটা প্র্যাকটিস করা উচিত। তো সেইটা বদল হয়েছে সেটা ক্লিয়ারলি সন্তানের জন্মের পর থেকে আরো সেটা আমার আরো হয়তো আরো কি বলবো, আরো গ্রাউন্ডেড হয়েছে সেই ভাবনাগুলো। আমার জীবনযাত্রায় কিছু পরিবর্তন হয়েছে। আমি শুতে যাই আগে, আমি উঠি তুলনামূলকভাবে আগে, ইত্যাদি এগুলো হয়েছে। সবার একরকম হয় না, আমার এরকম ভাবে হয়েছে জিনিসটা। পরমদা, যেহেতু মানে এটা পরেই জিজ্ঞাসা করবো বলেছে, মানে ভেবেছিলাম, তুমি যেহেতু নিজেই বললে যে এই যে সন্তানের কথা বললে, এবং সেক্ষেত্রে এই ছবিতেও মানে ট্রেলারে অদ্ভুতভাবে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে বাবা তুমি এখানে, যে আবার হাওয়া বদলে অনেকটা সময় পেরিয়ে গেছে, এবং সেখানে তোমার স্ত্রী তোমার সন্তানের দায়িত্ববোধ নিয়ে কথা বলছেন, বাবা হিসেবে তার দায়িত্ববোধ। একটা কথা, যেহেতু তুমি সন্তানের কথা বললে, এই যে সন্তানের জন্য বদলে যাওয়া, অফকোর্স অনেক মা বাবাই বদলায় সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু সন্তানের জন্য আমি এটা করেছি, সদ্যজাত সন্তানের জন্য, এইটা কি মানে তার সবটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া, সেটা এটা ঠিক? ভিকটিম কার্ড কিনা সোজা করে বলো না। হ্যাঁ, মানে তাই তো বলো না রে বাবা, জিজ্ঞাসা করো একদম, সেটা কি তোমার মনে হয় ঠিক? যেভাবে খুশি ইন্টারপ্রেট করতে পারে। তো আজকের পৃথিবীটা না হচ্ছে পোস্ট ট্রুথের সময়। আজকে সত্যি বলে কিছু হয় না, সত্যি বলে সত্যি কিছু নেই, কেননা পুরো সত্যিটা শোনারই কারোর সময় নেই, দেখারও কারোর সময় নেই। একটা ছোট্ট একটা গোটা জিনিসের আইসবার্গের যে হয় হিমবাহ, তার টিপটুকু দেখে লোকে সেটা বিচার করে যে জাজমেন্টে তিনি পৌঁছেছেন, সেটা সর্বসমক্ষে সমাজ মাধ্যমে আনার তাড়ায় মানুষ থাকে। ঠিক আছে? তো এবার সেখানে আমি যদি বলতে যাই না এটা ভিকটিম কার্ড আমি প্লে করার চেষ্টা করিনি, আমার কথাটা খুব ফিকে মনে হবে। হ্যাঁ, তাই এটা যারা মনে করছেন ভিকটিম কার্ড প্লে করেছি, তারা মনে করবেন ভিকটিম কার্ড প্লে করেছি। আবার যারা আমার দীর্ঘ সাক্ষাৎকারগুলো শুনেছেন, সেখানে কিসের পরিপ্রেক্ষিতে কি করেছি, কোন সময় কত লড়াই করেছি, কতটা সংগ্রাম করেছি, করতে হয়েছে কার বিরুদ্ধে, কেন সেটা থেকে অব্যাহতি চাইতে হয়েছে, সেটা যারা জানেন, সেটা তারা জানবেন, তারা বুঝবেন। সেটার সংখ্যা সেই সব লোকের থেকে হয়তো কম হবে যারা চট করে জাজমেন্টে পৌঁছতে চাইবেন, নিয়মই তাই। সেটা নিয়ে একটা পয়েন্টের পর আর জবাবদিহি করার কোনো দায় বা জবাবদিহি করার কোনো প্রয়োজনও আমার নেই, তার কারণ এই লোকগুলি কেউই
আমার যে সংগ্রামটা বা আমাদের যে সংগ্রামটা বা আমাদের যে আমি যে সময় প্রচন্ড কষ্টে কাটিয়েছি, অসুবিধাতে কাটিয়েছি, সেই সময় তো তারা জিজ্ঞেস করতে আসেননি আমায় যে আমি কেমন আছি, আমার কি করে চলছে, আমার কোম্পানিটা চলছে কিনা, আমি কি করে দেনা শোধ করছি, কেউ জিজ্ঞেস করতে আসেনি। তাই তাদেরকে না আমি এতটা স্টেক আমার জীবনে দেব না, বুঝতে পেরেছো? সেটা তো বটেই। হ্যাঁ, তো সেই কারণে তারা যদি মনে করেন এটা ভিকটিম কার্ড, তাহলে ভিকটিম কার্ড, এটা তাদের গণতান্ত্রিক অধিকার মনে করা। না এসকেপ করা নয় কি, মানে কোথাও গিয়ে এসকেপিস্ট, মানে সহজে আমি এই বিষয়টা থেকে এসকেপ করলে অতীত আমি তোমার সামনে বসতাম না আজকে। তোমাকে আমি আগে আমার পিআর কে দিয়ে তোমাকে বলিয়ে রাখতাম যে এই প্রশ্নগুলো যেন না করা হয়, শুধু আবার হাওয়া বদল নিয়ে প্রশ্ন করা হয়। আমি কফিতে চিনি খাই না, ওই জন্যই বলছি যে ওই সুগার কোটিং আমার আমার প্রয়োজন হয় না। আমি তাহলে ওই আমাদের পিআর টিমকে বলে রাখতাম যে তুমি এই প্রশ্নগুলো আমাকে করো না, এর বাদে অন্য সিনেমা সংক্রান্ত প্রশ্ন করো। কিন্তু আমি জানি তুমি এই প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলো, তুমিও তো একটা ইউটিউব চ্যানেল চালাও, তাতে তো ট্রাকশন লাগে তোমার। শুধু তার জন্যই আমার দায়বদ্ধতা, তোমার নিশ্চয়ই 100 বার তোমার দায়বদ্ধতা আছে, তোমার প্রশ্নগুলো সাম্প্রতিক সময়ে নিরীক্ষে তোমাকে আমার এই প্রশ্নগুলো করতেই হবে, সেই জন্য 100 বার তুমি করবে। আমি যে কারণে বারণই করি। তুমি না বলোনি, এটাও সত্যি। আমি না কি আমি তো তোমাকে থামিয়ে দিয়ে আমি তোমার প্রশ্নটা আমি পারলে আমি তোমার প্রশ্নটা ফ্রেম করে দিচ্ছি প্রশ্নটা আর কি। আমি কফিতে চিনি খাই না, আমি কফি চা কিচ্ছুতে চিনি খাই না, তো সুগার কোট করার কোনো প্রয়োজন নেই। এই সময় আবার হাওয়া বদল মুক্তি মানে কাকতালীয় কি তোমার জীবনে খুব মানে অদ্ভুত ভাবে 2000 কাকতালীয় না, আমি বলবো এটা যারা প্রযোজক তাদের অত্যন্ত সুচিন্তিত একটা পদক্ষেপ, এবং এই পদক্ষেপটাকে আমি খুব নিরপেক্ষভাবে এবং অবজেক্টিভলি সাধুবাদ জানাচ্ছি। বিকজ একজন প্রডিউসারের কাজ হয় ছবি রিলিজের টাইমিং দেখা, বেস্ট টাইমিং যাতে তিনি রিলিজ করতে পারেন। সো বর্তমান মানে রাজ্যের সময়ের প্রেক্ষাপটে একটা ছবি যার নাম আবার হাওয়া বদল, এর থেকে বেশ বেটার টাইমিং হতে পারে না, এবং এটার কৃতিত্ব আমি নিতে পারবো না, এটার কৃতিত্ব সম্পূর্ণ এসকে মুভিজের অশোক ধানুকার এবং হিমাংশু ধানুকার। এই যে এত বছর পেরিয়ে গেল, মানে এত বছর পর, এবং সেখানে আবার মনে হচ্ছে যে তুমি আবার আরেকটা মানুষের জীবন, মানে এই জীবনটা হলে ভালো হতো। এটা তো আমাদের সবসময় হয় পরমদা, যে ও কি ভালো আছে আমি নেই, এটা তোমার মধ্যে কতটা আছে? মানে ওর মতো যদি থাকতে পারতাম, মানে হিংসে হয় একটু আধটু, মানে আমাদের প্রত্যেকেরই হয় কম। আমার যদি হিংসে হয়, আমার কিছু বিদেশি অভিনেতাদের একটু হিংসে হয়, কারণ তারা যে পরিমাণের ভালো অভিনেতা, কিছু যেমন ধরো কিছু অসম্ভব পছন্দের পরিচালকদের জীবনটা যদি কাটাতে পারতাম, সেটার জন্য হিংসে হয়। সেখানে একটা প্রশ্নচিহ্ন থেকে যায়, আত্মাটা যদি আমি যদি তার শরীরে প্রবেশ করতাম, তার মতোই ট্যালেন্টেড হতাম কিনা সেটা তো আমি জানি না। হ্যাঁ, তার জীবনটা হয়তো কিছুদিন কাটাতে পারতাম, সেটা একটা অন্য কথা। তবে হ্যাঁ, তার জীবনে ঢুকে এমন যদি কোনো লোকের জীবনে ঢুকতাম যার অসম্ভব সুন্দরী একজন পার্টনার আছে, তাদের নাম আমি বলছি না, যেরকম আমার বেছে বেছে রাখা আছে, যেটা খারাপ লাগতো না, সেটা সত্যি কথা বলছি। আর একটা হচ্ছে সেসব ছাড়িয়ে আমি বলছি, আমার আসলে মানুষের থেকেও বেশি যদি বিড়াল টিড়াল হতে পারতাম খুব ভালো লাগতো, কেননা কেউ কোনো চিন্তা নেই, জৈবিক চাহিদা পূরণ করে দেয়, মানে বাড়ির যারা তাকে পুষেছে তারা। অথচ মজাটা হচ্ছে বিড়ালটি কিন্তু মনে করে যে সে কারোর পোষ্য না, সে পুষেছে বাড়ির লোকগুলোকে, রাজার মতো থাকে। তো সেইটা আমার দারুণ লাগে। তো আমি আইডিয়ালি এরা বিড়ালের সঙ্গে জীবন এক্সচেঞ্জ করতে পারলে মন্দ হতো না, বলা উচিত না, হয়তো কাল সকালে দেখলাম সত্যি হয়ে গেছে। তুমি যেটা বললে, এই যে জীবনটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, জীবন সেটা তো আমাদের হাতেই অনেকটা, মানে আমি কতটা সেই চাহিদাটা আমি পূরণ করতে চাইবো, আমরা সব চাই, কিন্তু কোথায় আটকাবো সেটা তো আমাদের হাতে। তাহলে তো বোধহয় আমরা সেই জীবনটা চাইলেই যাপন করতে পারি নাকি? বুঝলাম না, আরেকবার বলো। মানে তুমি যেটা ধরো বিড়ালের ক্ষেত্রে বললে, বা যাদের কোনো চাহিদা নেই, চাহিদা আছে কম, মানে সেটা না চাহিদা প্রচুর, তাদের চাহিদাগুলো শুধু জৈবিক চাহিদা, এবং সেই চাহিদাগুলো পূরণ করার জন্য তাদের কোনো দায়িত্ব পালন করতে হয় না। মানে বাড়ির পোষা বিড়ালের কথা বলছি, রাস্তার বিড়ালদের খুব খাটতে হয়, বিড়াল কুকুর সবাইকে। হ্যাঁ, তো সেটাই বলছি, মানে এই যে মানে চাহিদাটা কতটা আমি বাড়তে দেবো আমার জীবনে, সেটা তো আমাদের হাতেই। প্রচন্ড ভাবে, সাংঘাতিক ভাবে, একদম তোমার কথাটা আমি একমত হচ্ছি। এবং এই প্রসঙ্গে বলতে চাই যে এই প্রসঙ্গে আমার কিছু সিদ্ধান্তকে আমি করি, মানে আমি ব্যক্তিগত জীবনের পরিসরে কখনোই খুবই মানে লাক্সারির পিছনে ছুটিনি। মানে আমরা অনেক সহকর্মী বন্ধু বান্ধব যখন
খুব বড় কন্ডোমিনিয়ামে কমপ্লেক্সের ভিতরে বিরাট বিলাসবহুল ফ্ল্যাট কেনার দিকে গেছেন, আমি তখন একটা বরঞ্চ ফ্ল্যাট বাড়ি বিক্রি করে দিয়ে পুরোনো বাড়িতে শিফট করেছি। মানে পুরোনো একটা ষাটের দশকের একটা বাড়ি কিনে সেটাকে যেটুকু আমার ক্ষমতা সেটুকু দিয়ে রেস্টোর করে সেখানে থেকেছি। আমার কোনোদিনই খুব বিলাসের প্রতি আমার গাড়ির খুব শখ, কিন্তু আমার এই না যে আমি প্রত্যেক 6 মাস অন্তর নতুন একটা গাড়ি, মানে জার্মান গাড়ি একের পর এক কিনি আর কি। আমার টাকা নেই ভাই, আমি কিনতে পারবো না। আমি কারো থাকলে আমি গিয়ে চালিয়ে দেখতে পারি একটু। মানে পরমব্রত চট্টোপাধ্যায় জীবনে খুশি, মানে এখানে যেটা নয় একেবারেই, সে মানে কখনো আগেও ছিল না, এখনো নেই। আমার আমরা কেউ প্রত্যেকে আমরা আমাদের জীবনে নানা রকম ফেজের মধ্যে দিয়ে কোনো ফেজে মনে হয় আমার থেকে বেটার, আমার জীবনটার থেকে বেটার জীবন হতে পারে না। আবার কোনো ফেজে মনে হয় যে না, জীবনটা ঠিক চলছে না, তখন মনে হয় জীবনটা অন্যরকম হলে ভালো হতো। এই অতৃপ্তিটা বা এই অপূর্ণতাটাই কিন্তু আমাদের আরো কাজ করতে, আরো ভালো কাজ করতে, আরো সঠিক সিদ্ধান্ত নেবার জন্য আমাদের তাগিদ যোগায় বা ইন্ধন যোগায়। হ্যাঁ, সেটা থাকবেই। সেইটুকু অতৃপ্তি বা অপূর্ণতা না থাকলে হয় না। সেইটুকু বাদ দিয়ে আর মানে আই কুডন্ট হ্যাভ আস্কড ফর মোর। পরমদা এই সঠিক সিদ্ধান্তর কথা বললে, আমরা যে বয়সটা এসেছে অবশ্যই সিদ্ধান্ত নিয়ে নিজেরা বুঝে, তো সেক্ষেত্রে তোমাকে যেহেতু তুমি বলেছিলে যে, আবার সেই ইস্যুতেই ফিরছি, যে বাধ্য হয়ে তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হয়, অনেক কিছুই করতে হয়, অনেকেই বলছেন এখন সেটা। কিন্তু ধরো একটি বিশেষ দল, তাকে যদি আমি ভরসা না করি, বিশ্বাস না করি, তার মঞ্চে গিয়ে দাঁড়ানো, তার হয়ে কথা বলা, সেটাও কি তোমার মনে হয় যে তুমি বলছো আমি প্রচারে গেছি কি বাধ্য হয়ে কিনা, এটা তোমার প্রশ্ন তো? হ্যাঁ, আমার সঙ্গে ফেডারেশনের লড়াইয়ের সঙ্গে আমার প্রচারে যাওয়ার কোনো যোগ নেই, ঠিক আছে? এটা আমি খুব আবারও বলছি, আমি এটা আমার সাক্ষাৎকারগুলোতে বিস্তারিত বলেছি। তুমি যদি এটা নিয়ে আলাদা করে সাক্ষাৎকার করতে চাও, আমি সানন্দে তোমাকে এটা নিয়ে দীর্ঘ সাক্ষাৎকার দেবো। এখানে আবারও বলছি, এই জবাবদিহিটা করার দায় আমার কোনো নেই। শুধু এইটুকু বলে শেষ করবো যে ফেডারেশনের সঙ্গে আমার লড়াইটার সঙ্গে এবং সেটা থেকে কেন আমায় সরে আসতে হলো, সেটা একেবারে পুরোপুরি আমার কোম্পানি সংক্রান্ত একটা গোটা বিষয়। এবং এর বাদে অন্য যে পার্টটার কথা বলছো সেটার সঙ্গে এটার কোনো যোগাযোগ নেই। দুটো সম্পূর্ণ ভিন্ন দুটো জিনিস। তো এটা নিয়ে তোমার যদি বৃহত্তর সাক্ষাৎকার তুমি চাও, তাহলে আমি 100 বার দিতে পারি। আমি তোমাকে আগেও বলেছি, আমি সাক্ষাৎকারগুলোতে বলেওছি যে আমাকে প্রার্থী হতে বলা হয়েছিল, আমি সেটা না বলেছিলাম। আমাকে জয়েন করতে বলা হয়েছিল, আমি সেটাতেও না বলেছিলাম। তারপরে একটা পয়েন্টে গিয়ে কেন, সেটার বিস্তারিতভাবে ব্যাখ্যা ওই সাক্ষাৎকারগুলিতে আছে, সেটা তুমি পারলে শুনে নিও। আর যদি তুমি নিজে নিতে চাও, সেটা অন্য সময়তে বলো, আমি নিশ্চয়ই তোমাকে বিস্তারে আরো একবার বলে দেবো। ঠিক আছে, শেষ করব, কিন্তু শেষে রুদ্রদা এখানে তোমার বন্ধু বাস্তবেও নিশ্চয়ই, এবং বন্ধুদের মধ্যে মান অভিমান ভুল বোঝাবুঝি হয়। সেক্ষেত্রে রুদ্রদাকে যেদিন টেকনিশিয়ানের মিটিং হলো, তোমার পাশে দেখার পর একটা ভিডিও তুমি নিশ্চয়ই দেখেছো যে খুব ভাইরাল হয়, আগে ইন্টারভিউ দেওয়া, যেখানে রুদ্রদাকে নিয়ে তুমি নানান মন্তব্য করেছিলে, তার দল বদল, তার সঙ্গে সঙ্গে সেই সবকটি মন্তব্য এখনো আছে। সেই সবকটি মন্তব্য করার পরেও আমরা সাবার ফেলুদা একসঙ্গে আমরাই ওকে কাজ করেছিলাম, আমার প্রোডাকশনের কাজ। সেই সবকটি মন্তব্য করার পর আমরা আবার হাওয়া বদল, আমি ছবিটা তৈরি করেছি। এবং সেই একই সাক্ষাৎকারে এটাও বলা আছে যে প্রফেশনাল বা পেশাদারি সৌজন্যের কখনো খামতি হবে না, প্রফেশনাল কার্টসির কোনো খামতি হবে না। আমি তখনও মনে করতাম, আগেও মনে করেছি, এখনো মনে করি, আগামীতেও মনে করব, আমাদের প্রজন্মের সেরা 3 জন অভিনেতার মধ্যে একজন রুদ্রনীল ঘোষ। তাকে যদি কোথাও আমায় কাস্ট করতে হয়, আমি 1 সেকেন্ডের জন্য ভাববো না। সে যদি কাজ না করতে চায় সেটা তার ব্যাপার, কিন্তু তার যেরকম আমার রাজনৈতিক বিশ্বাস নিয়ে নিশ্চয়ই তার সমালোচনা আছে, একইভাবে আমার ওর রাজনৈতিক বিশ্বাস নিয়ে সমালোচনা আছে, বা রাজনৈতিক গতিপথ নিয়ে সমালোচনা আছে। সেটা যা বলেছিলাম ওই আসপেক্টটা নিয়ে একদম একই জায়গায় আমি আছি। এবার অফকোর্স সেটা কি কারো শুনতে ভালো লাগে? রুদ্র শুনতে সেটা ভালো লাগেনি। আবার রুদ্র এমন জায়গায় বহু জায়গায় আমার সম্বন্ধে এরকম কথা বলেছে, হয়তো জনসমক্ষে বলেনি, এটা আমি যখন খবর পেয়েছি আমার শুনতে সেটা ভালো লাগেনি। বা তার মানে কি এই যে আমাদের 25 বছরের বন্ধুত্বের নাড়ি একদম একবারে কেটে যাবে? ওরকম হয় না। সব ব্যাপারে একমত হতে হয় না, সব ব্যাপারে একমত হওয়া যায়ও না, সব ব্যাপারে একমত মানুষ হয়ও না। আমরাও হইনি, আমাদের একাধিকবার মনোমালিন্য হয়েছে একাধিক বিষয় নিয়ে, তার মধ্যে এটা একটা। তার মানে কি আবার হাওয়া বদলের সময় আমাদের মধ্যে কোনো টেনশন কাজ করেছে? বা আমি কি ওকে কাজ করার জন্য একবার ভেবেছি যে কাজ করবো কিনা?
এবার রুদ্রর দিক থেকে জিনিসটা কিরকম সেটা তো রুদ্র বলতে পারবে। মানে বন্ধুত্বটা বদলায়নি, যেটা মানে এখানেও হয়তো পরে লাস্টে আমরা দেখতে পাবো যাই আসুক। ছবিটা দেখলে বুঝতে পারবে, ছবিটা দেখলে এটা বুঝতে পারবে যে বন্ধুত্বটা বদলেছে কিনা বলতে পারবো না, হয়তো বদলেছে, হয়তো ইভলভ করেছে, হয়তো মানে বিবর্তন হয়েছে বন্ধুত্বটা। কিন্তু বন্ধুত্বের না অনেক রকম ধরন হয়। একটা বন্ধুত্ব হয় যার সঙ্গে তুমি থাকো, আর একটা বন্ধুত্ব হয় যার সঙ্গে তুমি রোজ কথা বলো, যার সঙ্গে সুখ দুঃখ সব শেয়ার করো। এই দুটোর মধ্যে কোনোটাই রুদ্র নয় আমার। হ্যাঁ, আরেক ধরনের বন্ধুত্ব হয়, সেটা হচ্ছে যে সময়টাতে একসঙ্গে একটা জগতে তোমরা শুরু করেছো, সেই সময়টাতেও কাজের ধরন বদলাচ্ছে, সেইগুলোর তোমরা সাক্ষী হয়ে থেকেছো, একই ধরনের অভিনয়তে বিশ্বাস করেছো, একই ধরনের সিনেমায় বিশ্বাস করেছো কিছুদিন হলেও একসঙ্গে। সেই সময়টার এক ধরনের একটা কি বলবো, একটা নারীর টান তৈরি হয়। হ্যাঁ, সেটা রোজ দেখা হওয়া বা সব ব্যাপারে একমত হওয়ার উপর নির্ভরশীল নয়। তা আমার দিক থেকে সেটা যেরকম ওই সমালোচনাগুলো আছে তেমনি সেটাও আছে, সেটা কোনোদিনই যাবে না। সেটা এটা রুদ্র যেরকম আছে এরকম আরো অনেক লোক আছে। আমার ছোটবেলার বন্ধু আছে একজন, নাম করব না, আমি তার সঙ্গে মানে তীব্র মনোমালিন্য এবং মতবিরোধ হওয়া সত্ত্বেও মানে আজকে সে আমার এখনো ছোটবেলার একমাত্র বন্ধু, যে তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। এটা থাকে, এটা এটা এইগুলো দিয়ে ডিফাইন করা যায়। তবে পরমদা শেষ করবো, 2026-এ তোমার জীবনের হাওয়াটা কেমন, কি বলবে? কারণ মানে শিল্পী পরমব্রত সবসময়ই দর্শকদের কাছে ভালো থাকবেন, মানে শিল্পী হিসেবে, কিন্তু মানুষ হিসেবে তোমাকে নিয়ে অনেকের ধারণা বদলেছে। সেক্ষেত্রে তুমি এটা নিয়ে কি বলবে? হাওয়া বদল হয়েছিল, আবার হাওয়া বদল হচ্ছে, একই কথা। মানে তোমার ক্ষেত্রে হাওয়াটা বদলাবে বলছো, আশা রাখছো? সময় বলবে। আর আমি না এটা নিয়ে অত চিন্তিত বা ব্যথিত বা মানে তুমি যে প্রত্যাশা থেকে তুমি প্রশ্নটা করছো, সেটা হচ্ছে সেই উত্তরটা তখনই দেওয়া যায় যখন আমি এটা নিয়ে খুব চিন্তিত, যে হ্যাঁ আমি আশা করছি এটা বদলাবে, বা আমি আশা করছি কি সত্যি কি নয়, মানে দর্শকদের কাছে তোমার মানুষ হিসেবে ইমেজটা যদি খারাপ হয় সেটা কাজের ক্ষেত্রে তো এফেক্ট করতে পারে, মানে এটা পারে। সেটা যদি হয়, সেটা মানে আমি আবারও বলছি যে ধরো তুমি এটা যদি আমাকে পুরোটা তোমাকে এক্সপ্লেন করতে হয়, তাহলে আবার আমাকে ওই সাক্ষাৎকারের কথায় চলে যেতে হয়, যে জবাবদিহিটা আমি সত্যি বলছি তোমার কাছে আমি করবো না, তোমার কাছেও করবো না, তুমিও খোঁজ নাওনি ওই সময়টাতে কেন কি করতে হয়েছিল, তোমাকে দোষ দিচ্ছি না আমি, কিন্তু তুমি আমার জীবনের স্টেক হোল্ডার হিসেবে ঠিক ওইটুকুই ভূমিকা পালন করবে, তুমি এবং এই এতগুলো লোক যারা কমেন্ট করছেন, ঠিক আছে, ঠিক ওইটুকুই স্টেক তোমার এবং বাকিদের আমার জীবনে। তার বেশি স্টেক আমি তোমাকেও দেবো না, ওই লোকগুলোকেও দেবো না। এবার তার মানে যদি এই হয় যে আমার ইমেজ খারাপ হওয়া হবে, তার মানে যদি এই হয় আমি জাজড হবে, কিন্তু আমি জানি কেন, কি কারণে, কোন জিনিসটা আমি করেছি, কেন করতে হয়েছি, কিভাবে দাঁতে দাঁত চেপে, আবার শব্দের ব্যবহার করছি, লড়াই করেছি, এবং কিভাবে দাঁতে দাঁত চেপে অপমান সহ্য করেছি এবং অপেক্ষা করেছি। আবারও বলছি তোমাকে আমি, হ্যাঁ, এবং সেই জার্নিটা আমার একা, সেই জার্নিটার যেভাবে আমি লড়েছি সে সময় কেউ খোঁজ নিতে আসেনি, আবারও বলছি। সেই জন্য আমার জীবন নিয়ে কমেন্ট করার অধিকার সকলের আছে, কিন্তু সেই অধিকার, তুমি যেহেতু অধিকারটা আমি গ্রাহ্য করবো কিনা সেটা আমার ব্যাপার। সেই স্টেকটা আমি তোমার হাতে তুলে দেবো না, আমি দেবো না তোমার হাতে তুলে। তুমি বলতেই পারো, তুমি এক্ষুনি বেরিয়ে গিয়ে পাশের লোকটাকে বলতে পারো, হ্যাঁ, কিন্তু সেটা অন্য কথা। সেই স্টেকটা আমি তোমাকে দেবো না তুলে। যাই হোক, আবার হাওয়া বদল, এখন একটু হাওয়াটা গরম হয়ে গেছে, আশা করছি না তো গরম, না তুই বললাম তোমাকে, হাওয়া একটু ঠান্ডা ঠান্ডা থাকুক, কারণ বৃষ্টি পড়ছে। তুমি নিজেই গরম করছো, তুমি গরম, মানে তুমি গরম হচ্ছে বললে পরে তোমার সুবিধা হয়, তাই জন্য বুঝতে পারি না, মানে ধরো কোনটা সত্যি মন থেকে বলছো, সেটা হ্যাঁ, কিন্তু ঠিক আছে, খারাপ লাগতেই পারে, সেই জায়গা থেকে বললাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পরমদা, আর বড় ইন্টারভিউ দরকার নেই, বুঝতে পেরেছি, এই কথাগুলোই আমি শুনবো। কিন্তু আবার হাওয়া বদল আসছে, নতুন ছবি, খানিকটা কি ভয় লাগছে পরমদা? এতগুলো জিনিস ঘটে গেল, তারপর নতুন ছবি দর্শকদের, ঠিক আছে, ভালো হোক, তাই দর্শকদের কিছু বলে দাও। অর্পিতার আম দরবারে সমস্ত দর্শক যারা আছে তাদেরকে বলি, ভালোই জোর বকতে পারছে। আবার হাওয়া বদল, অর্পিতা বুঝতে পারছিল না যে হাওয়াটা ঠান্ডা করবে না গরম করবে, ঠান্ডা বলবে না গরম বলবে, কিন্তু কোনোটাই যেহেতু হয়নি, ব্যাপারটা নিস্তরঙ্গ থেকেছে, সেজন্য একটু সংকটে পড়েছিল। আপনারা সংকটে বা সংকোচে পড়বেন না, 12ই জুন থেকে আপনাদের বাড়ির কাছে সিনেমা হলগুলিতে গিয়ে দেখবেন আবার হাওয়া বদল।
থ্যাংক ইউ।